আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা সংবাদ ও সাময়িক পত্র। বাংলা সংবাদ ও সাময়িক পত্রের ভাষা শৈলী, তার গদ্য শৈলী সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নিই সংবাদ সাময়িক পত্রের জন্ম কোন সময় এবং সংবাদ সাময়িক পত্র রচনার পরিচালনার প্রয়োজনীয়তা কেন তৈরি হলো। ইংরেজ উপনিবেশ স্থাপন সূত্রেই বাঙালির শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি চর্চায়, আর্থসামাজিক চিন্তায়, চেতনায় এক নবচেতনার ঢেউ আছড়ে পড়েছিল। এই নবচেতনার সূত্র ধরেই মধ্যযুগীয় চিন্তা, কুসংস্কার, প্রথাবদ্ধতার বিরুদ্ধে প্রশ্ন করার মানসিকতা তৈরি হয় এবং এই সময় ইংরেজ উপনিবেশ স্থাপন পরবর্তী সময়ে আধুনিক শিক্ষার চর্চা, পাশ্চাত্য চিন্তন, দর্শন, প্রগতিশীল চিন্তন চর্চার প্রভাব বৃদ্ধি পায়। আধুনিক শিক্ষা চর্চা সূত্রেই নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। একদিকে যেমন রক্ষণশীল সমাজ পুরাতন পন্থা, প্রচলিত নিয়ম নীতিকে ধরে রাখার চেষ্টা করেছিল, আবার একই সময় প্রগতিশীল চিন্তা, আধুনিক শিক্ষা এক আধুনিক চিন্তন মনন সম্পন্ন সমাজ গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। এই সময় আধুনিক শিক্ষার হাত ধরেই বিভিন্ন চিন্তন মনন চর্চার সম্প্রসারণ ঘটে এবং এই সূত্রে বিভিন্ন মতাদর্শ, মতবাদের জন্ম হয় এবং তা প্রসার এবং প্রচারের প্রয়োজনীয়তাও এই সময় পর্বেই তৈরি হয়। শিক্ষিত বাঙালি সমাজের এই বহুমাত্রিক চিন্তন মনন প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম হয়ে ওঠে সংবাদ সাময়িক পত্র। আমরা জানি 19 শতকেই বাংলা সংবাদ সাময়িক পত্রের জন্ম এবং 19 শতকে একই সময় বাংলা গদ্য চর্চারও সূত্রপাত ঘটে। সংবাদ সাময়িক পত্র এবং গদ্য চর্চার এই ধারা প্রায় সমসাময়িক সময়ে একই সাথে সমান্তরাল রেখায় প্রবাহিত হয়েছে। আমরা আজকের আলোচনায় বাঙালির সমাজ, সাহিত্য, সংস্কৃতি সংগঠনে সংবাদ সাময়িক পত্রের গুরুত্ব আলোচনার প্রেক্ষিতেই সংবাদ এবং সাময়িক পত্রের ভাষার গঠন, ভাষা শৈলী সম্পর্কে আলোচনা করব এবং আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব সংবাদ সাময়িক পত্রের ভাষায় কোনো নিজস্বতা প্রকাশ পেল নাকি সমকালীন ভাষা ভঙ্গি প্রকাশ পেয়েছিল সংবাদ সাময়িক পত্রের পাতায়। সংবাদ সাময়িক পত্র সম্পর্কে গবেষক, আলোচকরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত পেশ করেছেন। সংবাদ সাময়িক পত্রকে নবজাগরণের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন একাংশের সমালোচকরা। যেমন পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টতই বলেছেন যে নবজাগরণ এবং সাময়িক পত্রের ইতিহাস সম্পৃক্ত হয়ে রয়েছে। আবার আমরা দেখতে পেয়েছি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ সাময়িক পত্রকে রেনেসাঁসের ফল বা নবজাগরণের ফসল হিসেবে দেখাতে চেয়েছেন। উনি বলেছেন যে এই 19 শতকে বাঙালি চিন্তন মনন, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার সমস্ত ছবি প্রকাশ পেয়েছিল সংবাদ সাময়িক পত্রের পাতায় এবং এই সূত্রেই সংবাদ সাময়িক পত্রের ভাষা সম্পর্কেও আমরা একটা ধারণা তৈরি করতে পারি। বিভিন্ন সমালোচকগণ বিভিন্ন সময় সংবাদ সাময়িক পত্র সম্পর্কে যা বলেছেন, তার প্রয়োজনীয়তা, তার গুরুত্ব সম্পর্কে যা বলেছেন আপনারা স্লাইডগুলিতে দেখতে পাবেন। এরপরেই আমরা সংবাদ সাময়িক পত্র সম্পর্কে কিছু সাধারণ বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব। একদম প্রথম পর্যায়ে 19 শতকে সংবাদ সাময়িক পত্র ছিল সংবাদ আশ্রিত। সংবাদ সাময়িক পত্রের মূল কাজ ছিল সংবাদ পরিবেশন এবং জ্ঞান বিজ্ঞান চর্চা। পরবর্তীকালে আমরা দেখতে পাবো ধর্ম প্রচারের উদ্দেশ্যে সংবাদ সাময়িক পত্র অন্যতম মাধ্যম বা হাতিয়ার হয়ে ওঠে। এই সময় একদিকে যেমন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের উদ্দেশ্যে সংবাদ সাময়িক পত্রকে ব্যবহার করেছেন, তেমনি উল্টো দিকে খ্রিস্টান মিশনারিদের ধর্মচর্চার বিপরীতে ব্রাহ্ম ধর্ম চর্চাকারী এবং হিন্দু ধর্মের পালকগণ তারাও সংবাদ সাময়িক পত্রকেই হাতিয়ার করেছিলেন। 19 শতকের প্রায় মাঝামাঝি সময়ে এসে
আমরা দেখতে পাবো যে সাহিত্য প্রকাশের উদ্দেশ্যেও বিভিন্ন পত্রিকা পরিচালিত হয়। দৈনিক, সাপ্তাহিক, অর্ধ সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক, বার্ষিক ইত্যাদি নানা আঙ্গিকের সংবাদ সাময়িক পত্র আমরা দেখতে পাবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার প্রথম দশকে সংবাদ সাময়িক পত্রের প্রকাশ আমরা দেখতে পাই। ওলন্দাজ বণিক উইলিয়াম বোল্টস প্রথম সংবাদপত্র প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু শেষ পর্যন্ত এই চেষ্টা ব্যর্থ হয়। বাংলা ভূখণ্ডের প্রথম সাময়িক পত্র জেমস হিকি পরিচালিত বেঙ্গল গ্যাজেট। আধুনিক সমাজ, সাহিত্য, সংস্কৃতি নির্মাণে সমাজ এবং সাহিত্য ক্ষেত্রে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন, তার সমস্যার সমাধানে সংবাদ সাময়িক পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ধর্মমত প্রচার থেকে বাংলা সাহিত্য নির্মাণ, আধুনিক সংস্কৃতি সংগঠন, নারী শিক্ষার প্রচার, রক্ষণশীল প্রগতিশীল মতের প্রচারে সংবাদ সাময়িক পত্রে বহুমাত্রিক মতামত প্রকাশ পেয়েছে। এবং এই বিষয়গত ভিন্নতার সূত্রেই সংবাদ সাময়িক পত্রের ভাষার চলন, ভাষা শৈলীর পার্থক্য লক্ষণীয়। আজকের আলোচনায় আমরা ভাষার এই নিজস্ব চলনটিকেই বোঝার চেষ্টা করব। সংবাদ সাময়িক পত্রের অন্যতম উদ্দেশ্য মতামত প্রকাশ এবং প্রচার। মানুষের কাছে নিজ মতামত পৌঁছে দেওয়ার তাগিদে সংবাদ সাময়িক পত্রে সাধারণত সহজ বাক্য গঠন, সরল ভাষা ব্যবহারের প্রবণতা লক্ষণীয়। এছাড়াও সংবাদ সাময়িক পত্রে লেখকদের নিজস্ব ভঙ্গিমা বা রচনা রীতির প্রকাশও লক্ষণীয়। আমরা 19 শতকের কয়েকটি নির্বাচিত পত্রিকার দৃষ্টান্ত আলোচনার মাধ্যমে সমকালের ভাষা রীতি, ভাষা শৈলী, তার বৈশিষ্ট্যগুলি বোঝার চেষ্টা করব। বিষয় বৈচিত্র্যের সূত্রেই সংবাদ সাময়িক পত্রে ভাষার স্বতন্ত্র বৈশিষ্ট্য বা লক্ষণ প্রকাশ পায়। যেমন ধর্ম বিষয়ক পত্রপত্রিকায় তত্ত্বধর্মী আলোচনার প্রভাব বেশি লক্ষণীয়। এক্ষেত্রে বাক্য গঠনের শৈলী খানিক জটিল। অন্যদিকে রঙ্গরস ধর্মী পত্রিকায় সহজ ভাষা ব্যবহারের প্রবণতা লক্ষণীয়। আবার সাহিত্যিকদের নিজস্ব ভঙ্গিমাও এক্ষেত্রে উল্লেখযোগ্য। যেমন আমরা দেখতে পাই প্যারীচাঁদ মিত্র যখন আলালের ঘরে দুলাল লিখেছেন, তিনি সহজ সরল ভাষা ব্যবহার করেছেন, কারণ তার মুখ্য উদ্দেশ্য ছিল সেই সাহিত্যটিকে, সেই পাঠ্যটিকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা। এই প্যারীচাঁদ মিত্র যখন মাসিক পত্রিকা পরিচালনা করছেন, তখনও তিনি স্ত্রী, লোক এবং সাধারণের কাছে এই পত্রিকাকে জনপ্রিয় করে তোলার স্বার্থে সহজ ভাষা ব্যবহারের নীতি অনুসরণ করেছিলেন। 1818 সালে শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে জন ক্লার্ক মার্সম্যানের পরিচালনায় প্রথম বাংলা সাময়িক পত্র দিগদর্শনের আত্মপ্রকাশ ঘটে। মূলত ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান সম্পর্কে আলোচনার উপর জোর দিয়েছিল এই পত্রিকাটি। 1821 সালে এই পত্রিকার প্রকাশ বন্ধ হয়। পত্রিকার কিছু দৃষ্টান্ত আমরা দেখে নেব। যেমন একটি উদাহরণ, ইউরোপ ও আসিয়া ও আফ্রিকা এই 3 ভাগ এক মহাদ্বীপে আছে, ইহারা কোনো সমুদ্র দ্বারা বিভক্ত নয়, কিন্তু আমেরিকা পৃথক এক দ্বীপ, প্রথম দ্বীপ হইতে সে 2000 ক্রোশ অন্তর, অনুমান হয় 326 বছর হইল। 898 সালে আমেরিকা প্রথম জানা গেল, তাহার পূর্বে আমেরিকা কোনো লোক কর্তৃক জানা ছিল না। দেখুন, এই উদাহরণটিতে আমরা প্রথম যুগের ভাষা গঠনের যে শৈলী, যে রীতি, তার নজির দেখতে পাই। এখানে আন্বয়িক জটিলতা যেমন একদিকে লক্ষণীয়, তেমনি বিভিন্ন শব্দের বানান বা তার উচ্চারণেও নিজস্বতা দেখতে পাই আমরা। যেমন ইউরোপ, আসিয়া, শ্যালে এই বানানগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে এখানে বাংলার প্রথম যুগের যে ভাষা রীতি বা যে ভাষা শৈলী, তার নিদর্শন প্রকাশ পেয়েছে। বাঙালি সম্পাদিত প্রথম সংবাদ সাময়িক পত্র বাঙ্গাল গেজেটি। এই পত্রিকাটির কোনো সংখ্যা আবিষ্কৃত না হওয়ায় এই পত্রিকার ভাষা শৈলী বা দৃষ্টান্ত আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। এই পত্রিকাতেও আইন সংক্রান্ত সংবাদ, সরকারি বিজ্ঞাপন সহজ সরল ভাষায় স্থানীয় লোকদের জীবন কাহিনী প্রকাশ পেয়েছে। আমরা এরপর মূলত বিষয়গত বৈচিত্র্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদ সাময়িক পত্রের দৃষ্টান্তগুলি দেখবার চেষ্টা করব। এই স্লাইডটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয় বৈচিত্র্য অনুযায়ী বাংলা সংবাদ সাময়িক পত্রকে আমরা কতগুলি ভাগে ভাগ করেছি। যেমন ধর্ম প্রচারক পত্রিকা, বিভিন্ন সভা সমিতির উদ্দেশ্যে প্রচারিত পত্রিকা,
সাহিত্য পত্রিকা, স্ত্রী স্বাধীনতা বা নারী শিক্ষা প্রচারক পত্রিকা, বিজ্ঞান চর্চা বিষয়ক পত্রিকা, শিশু কিশোর ধর্মী পত্র পত্রিকা। আমরা এই প্রত্যেকটি বিভাগ সম্পর্কে আলোচনা করার অবকাশ আমাদের নেই, কিন্তু আপনারা এই স্লাইডটি দেখলেই বুঝতে পারবেন যে 19 শতক জুড়ে বহুমাত্রিক বিষয় চর্চার হাতিয়ার হয়ে উঠেছিল সংবাদ সাময়িক পত্র, এবং এই বিষয়গত ভিন্নতা ভাষা শৈলীর ক্ষেত্রেও বৈচিত্র্য তৈরি করেছিল। সংবাদ সাময়িক পত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ধর্মীয় মতামত প্রচারের উদ্দেশ্যে সংবাদ সাময়িক পত্রকে হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়েছে। একদিকে যেমন খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারের পক্ষে, ধর্মান্তরিতকরণের বিপক্ষে, হিন্দু আচার সংস্কারের বিরুদ্ধে, আবার হিন্দু সংস্কৃতি রক্ষার্থে, ব্রাহ্ম ধর্মের পক্ষে বিপক্ষে নানান মতবাদ প্রকাশ পেয়েছে এই সংবাদ সাময়িক পত্রের মাধ্যমে। আমরা দেখতে পাবো একদিকে যেমন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে পত্রিকা প্রকাশ পেয়েছে, তেমনি খ্রিস্টান মিশনারিদের হিন্দু ধর্ম বিরোধী মতামতের বিরুদ্ধে ব্রাহ্ম ধর্মাবলম্বী হিন্দু ধর্ম প্রচারকগণ বিভিন্ন পত্রিকা প্রকাশ করেন। আমরা খ্রিস্ট ধর্ম প্রচারক কতগুলি পত্রিকার উদাহরণ দেখে নিই, যেমন মঙ্গলোপাখ্যান, বঙ্গবিহির, খ্রিস্টীয় বান্ধব ইত্যাদি। আবার একই সময় খ্রিস্টান মিশনারিদের হিন্দু এবং মুসলমান ধর্মের বিরুদ্ধে মতামত প্রচারের বিপরীতে রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সেবধী এবং সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করেন। 19 শতকে ব্রাহ্ম ধর্ম আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে এবং এই সময় বিভিন্ন পত্রিকা প্রকাশ পায়, যেমন আদি ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসেবে 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা আত্মপ্রকাশ করে। তেমনি ধর্মতত্ত্ব, তত্ত্ব কৌমুদী, ঢাকা প্রকাশ ইত্যাদি পত্রিকার প্রকাশও এই সময় সংগঠিত হয়। অন্যদিকে খ্রিস্টান মিশনারিদের ধর্মচর্চা এবং ব্রাহ্ম ধর্মচর্চার বিপরীতে হিন্দু ধর্ম রক্ষা, বাল্যবিবাহ, বহুবিবাহের মতো সামাজিক অনুষ্ঠান পালনের পক্ষে, সতীদাহ এবং বিধবা বিবাহ আইনের বিরোধিতায় বিভিন্ন হিন্দু রক্ষণশীল মতামত প্রচারক পত্রপত্রিকা প্রকাশ পায়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য সমাচার চন্দ্রিকা, হিন্দু ধর্মানুরঞ্জিকা, ধর্ম প্রচারক, প্রচার, নবজীবন ইত্যাদি। এই পর্বে বিভিন্ন ধর্মমত প্রচারক একটি করে পত্রিকার উদাহরণ দেখে নেওয়ার চেষ্টা করব। দিগদর্শনের সাফল্যের পর ক্লার্ক মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশের পরিকল্পনা গ্রহণ করেন, যার নাম সমাচার দর্পণ। দেশীয় সমাজ, শিক্ষা, সাহিত্য, আইন কানুন বিশিষ্ট ব্যক্তিদের খবর প্রকাশে মূলত জোর দিয়েছিল এই পত্রিকাটি। সতীদাহ প্রথা রদ বিষয়ক তর্ক সংগঠনে, স্ত্রী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিল সমাচার দর্পণ। এছাড়াও সমাচার দর্পণ খ্রিস্ট ধর্ম প্রচার এবং সেই স্বার্থে হিন্দু ধর্ম বিরোধিতায় বিশেষ জোর দিয়েছিল। এই পত্রিকাটির প্রথম প্রকাশকাল 1818 সালের 23শে মে। এর পরবর্তীকালে বিভিন্ন সময় পত্রিকাটি বন্ধ হয়েছে, আবার পুনরায় প্রকাশ পেয়েছে। এই পত্রিকাটি মূলত শনিবার প্রকাশ পেত। প্রথম 3 সপ্তাহ পত্রিকাটি বিনামূল্যে বিতরণ করা হয়। ক্লার্ক মার্সম্যান পত্রিকাটির সম্পাদক হলেও দেশীয় পণ্ডিতদের তত্ত্বাবধানে, মূলত জয়গোপাল তর্কালঙ্কারের তত্ত্বাবধানে পত্রিকাটি পরিচালিত হতো। বাংলায় প্রকাশের পাশাপাশি এই পত্রিকাটি ফার্সি ভাষাতেও প্রকাশ পায়, যার নাম আকবরে শ্রীরামপুর। এছাড়াও 1829 সাল থেকে বাংলা এবং ইংরেজি দুই ভাষায় পত্রিকাটি সংস্করণ প্রকাশ পায়। আমরা একটি দৃষ্টান্ত দেখে নিই। পণ্ডিত তারিণীচরণ শিরোমণি সংস্কৃত ব্যাকরণ ও সাহিত্যাদি শাস্ত্র অতিশয় ব্যুৎপন্ন এবং ইংরেজি ও হিন্দি ও বাঙ্গালা ও নানা দেশীয় ভাষা ও লিপিতে বিদ্বান ছিলেন। আমরা আরেকটি উদাহরণ দেখে নেব। আমরা আহ্লাদপূর্বক প্রকাশ করিতেছি যে শ্রীযুত বাবু গুরুপ্রসাদ বসুজ মহাশয় বিদ্যা বিষয়ে 10 সহস্র টাকা প্রদান করিয়াছেন এবং ইহার পরিবর্তে রাজপ্রাসাদে পারিতোষিক প্রাপ্ত হইয়াছেন। এই দুটি উদাহরণের ক্ষেত্রেই আমরা প্রথম যুগের বাংলা গদ্য শৈলীর নিদর্শনগুলি দেখতে পাই। মূলত সাধু রীতির গদ্য নিদর্শনই এখানে লক্ষণীয় এবং সরল বাক্য গঠনের পরিবর্তে জটিল এবং যৌগিক বাক্য গঠনের প্রবণতা, সাধু শব্দরীতি ব্যবহারের প্রবণতা মূলত লক্ষণীয়। খ্রিস্টান মিশনারিদের ধর্মচর্চার বিরুদ্ধে, হিন্দু ধর্মের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে রামমোহন রায়ের নেতৃত্বে ব্রাহ্মণ সেবধী প্রকাশ পায়। ব্রাহ্মণ সেবধী পত্রিকার একটি দৃষ্টান্ত আমরা দেখে নিই।
কিন্তু ইদানীন্তন 20 বৎসর হইল কত ব্যক্তি ইংরেজ যাহারা মিশনারি নামে বিখ্যাত হিন্দু ও মুসলমানকে ব্যক্তরূপে তাহাদের ধর্ম হইতে প্রচ্যুত করিয়া খ্রিস্টান করিবার যত্ন নানা প্রকারে করিতেছেন। আমরা এখানেও সেই প্রথম যুগের গদ্যরীতির বৈশিষ্ট্য দেখতে পাই। আমরা যারা রামমোহনের গদ্যশৈলী সম্পর্কে অবগত তারা দেখতে পাবো যে এখানে ভাষা শৈলীর জটিলতা, আন্বয়িক জটিলতা, যতিচিহ্ন ব্যবহারের দুর্বলতা লক্ষণীয় এবং সেই জন্যই বাক্য গঠন খানিক জটিল। ব্রাহ্মণ সেবধির পাশাপাশি সংবাদ কৌমুদী প্রকাশেরও মূল উদ্দেশ্য ছিল মিশনারিদের ধর্মপ্রচার এবং হিংসা ছড়ানোর বিরুদ্ধে ব্রাহ্ম মত প্রচার এবং প্রগতিশীল মতের চর্চা। তারাচাঁদ দত্ত ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পত্রিকাটি প্রকাশ পায়। পরবর্তীকালে অবশ্য ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এই পত্রিকার সংসর্গ ত্যাগ করেন এবং সমাচার চন্দ্রিকা পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকায় বিদেশি ভাষা শিক্ষার পাশাপাশি মাতৃভাষা শিক্ষা, বাবু সংস্কৃতির বিরোধিতা, বিকৃত রুচির যাত্রা নাটক যা যুব সমাজের চিন্তায় বিরূপ প্রভাব ফেলে তা বন্ধ করার আবেদন করা হয়েছিল এবং এর পাশাপাশি সরকারি অর্থ সাহায্যে স্কুল খোলার দাবি করেছিল এই পত্রিকাটি। খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের বিরুদ্ধে যেমন বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ পেয়েছিল, তেমনি এই সময়তেই প্রগতিশীল মত প্রচারের বিরুদ্ধে হিন্দু ধর্ম প্রচলিত নিয়ম রক্ষণশীল প্রথা সংরক্ষণের উদ্দেশ্যে একটি প্রচারমূলক পত্রিকার প্রয়োজন তৈরি হয়। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই সময় সাপ্তাহিক সমাচার চন্দ্রিকা আত্মপ্রকাশ করে। এই পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে দ্বিসাপ্তাহিক পত্রিকা রূপে, দৈনিক পত্রিকা রূপে প্রকাশ পায়। এই পত্রিকাটির গুরুত্ব সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 19 শতকের প্রগতিমুখী আন্দোলনের বিরুদ্ধে প্রতিক্রিয়ার প্রবল দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত হলেও চন্দ্রিকার সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। সামাজিক আন্দোলনের গোড়ামির দিকটি বাদ দিলে পত্রিকাটির অর্থনৈতিক চিন্তা এবং ক্ষেত্র বিশেষে বিদেশি রাজশক্তির বিরুদ্ধে স্বাধিকার চিন্তা এবং দেশীয় শিক্ষা প্রসারে আগ্রহ সৃষ্টি প্রভৃতি আবেদনের কথা অস্বীকার করা যায় না। অর্থাৎ বিশিষ্ট সমালোচক পার্থ চট্টোপাধ্যায় তিনি এই পত্রিকাটির রক্ষণশীল দিকটি সম্পর্কে আলোচনা করার পাশাপাশি একথাও বলেছেন যে সমকালে দেশীয় শিক্ষার প্রসারে এবং জাতীয়তাবোধ প্রসারে এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা বিভিন্ন আলোচনা পড়লে জানতে পারবো সমকালে দাঁড়িয়ে সমাচার চন্দ্রিকা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সমাচার চন্দ্রিকা পত্রিকার কিছু উদাহরণ দৃষ্টান্ত আমরা দেখে নেব। আরপুলি নিবাসী শ্রীযুত রামজয় বিদ্যাভূষণ ভট্টাচার্যের দৌহিত্র শ্রীযুত কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যিনি হিন্দু কলেজে শিক্ষিত হইয়া এক্ষণে ডেভিড হ্যার সাহেবের স্কুলের গুরু মহাশয় হইয়াছেন। সাধুরীতির গদ্য হলেও মূলত এখানে বাক্য গঠন খানিক সাবলীল। ব্রাহ্ম ধর্ম প্রচারক একটি গুরুত্বপূর্ণ পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা। 1839 সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় এবং এই সভার মতামত, সভার আলোচিত বিষয় সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 1843 সালে ব্রাহ্ম সমাজের মুখপত্র রূপে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ পায়। পত্রিকাটি প্রায় 89 বছর পরিচালিত হয়েছে। মূলত 19 শতকে পত্রিকাটি যাত্রা শুরু হলেও 20 শতক পর্যন্ত পত্রিকাটি পরিচালিত হয়েছে। অক্ষয় কুমার দত্ত এই পত্রিকাটির দীর্ঘদিনের সম্পাদক ছিলেন। তিনি 1843 থেকে 1855 সাল পর্যন্ত এই পত্রিকা পরিচালনার কাজে যুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তত্ত্ববোধিনী সভার সংবাদ, অনালোচিত বিভিন্ন বিষয় ব্রাহ্ম ধর্মাবলম্বী, ব্রাহ্ম ধর্ম চর্চাকারীদের কাছে সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও রামমোহন রায়ের জীবদ্দশায় ব্রহ্মজ্ঞান প্রচারের উদ্দেশ্যে রচিত বইগুলির প্রচার এবং লোকের জ্ঞান বুদ্ধির বিকাশ এবং চরিত্র শোধনের উদ্দেশ্যেই এই পত্রিকা প্রকাশ পায়। এই পত্রিকাটির কিছু দৃষ্টান্ত আমরা দেখে নেব। স্বদেশানুরাগ না থাকলে স্বদেশের হিত সাধন করিতে প্রবৃত্তি হয় না। আনন্দের বিষয় এই যে এক্ষণে আমাদিগের দেশীয় লোকের হৃদয়ে স্বদেশানুরাগ ক্রমশ উদ্দীপ্ত হইতে দেখা যাইতেছে। স্বদেশানুরাগ যতই বৃদ্ধি হইবে ততই তাহাদের দ্বারা স্বদেশের উপকার সাধন প্রত্যাশা করা যাইতে পারে। ভারতের উদ্ধার কেবল এই স্বদেশানুরাগ বৃদ্ধির প্রতি নির্ভর করিতেছে। মূলত ব্রাহ্ম ধর্ম প্রচারের উদ্দেশ্যে পত্রিকাটি প্রকাশ পেলেও
সমকালের প্রেক্ষিতে স্বদেশানুরাগ, জাতীয়তাবোধের প্রচারক বিভিন্ন সংবাদ এই পত্রিকায় প্রকাশ পায়। আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। কুকর্ম হইতে নিবৃত্ত হইবার চেষ্টা না থাকিলে ব্রহ্মজ্ঞানে প্রবৃত্তি হয় না, অতএব যাহাতে লোকের কুকর্ম হইতে নিবৃত্তি থাকিবার চেষ্টা হয় এবং মন পরিশুদ্ধ হয়, এ মতো সকল উপদেশ প্রদত্ত হইবেক। তত্ত্ববোধিনী পত্রিকার গদ্যশৈলীর ক্ষেত্রেও আমরা সাধু গদ্যরীতির প্রকাশ দেখতে পাই এবং জটিল বাক্য গঠনের প্রবণতাও এই পত্রিকায় লক্ষণীয়। 19 শতকে একদিকে যেমন রক্ষণশীল মতামত প্রচারের উদ্দেশ্যে পত্রপত্রিকা ব্যবহৃত হয়েছে, তেমনি এই সময় শিক্ষিত বাঙালি সমাজ আধুনিক সমাজ গঠনের স্বার্থে হিত সাধনের লক্ষ্যে, সমাজ সংস্কারের লক্ষ্যে সংবাদ সাময়িক পত্রকে হাতিয়ার করেছিল। এই সময় একটি উল্লেখযোগ্য পত্রিকা জ্ঞানান্বেষণ পত্রিকা। মূলত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র হিসেবে এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ পায়। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, মাধবচন্দ্র মল্লিক, তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়রা বিভিন্ন সময় এই পত্রিকা পরিচালনার কাজে যুক্ত ছিলেন। মূলত মানুষের জীবনযাপন সম্পর্কে মতামত প্রকাশ, আধুনিক সমাজ সংগঠন, হিত সাধনের উদ্দেশ্যেই এই পত্রিকাটি প্রকাশ পায়। এছাড়াও স্ত্রী শিক্ষার পক্ষে বিজ্ঞান এবং আধুনিক পাশ্চাত্য দর্শন শিক্ষার প্রতি এই পত্রিকাটি বিশেষ গুরুত্ব আরোপ করেছিল। পত্রিকাটি 10 বছর চলার পর বন্ধ হয়ে যায়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় একে সাংবাদিকতার ইতিহাসে দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন। এই পত্রিকাটির একটি উদাহরণ আমরা দেখে নেব। কাজলাপাড়াতেও 2 ব্রাহ্মণ ঘটকের কথা এখানে কন্যা কিনিয়া বিবাহ করিয়াছিলেন, কিন্তু বহুকালের পর সন্তানাদি উৎপত্তি করিয়া শেষে টের পাইলেন ঘটকেরা প্রতারণা পূর্বক মালাকারের কন্যা বিবাহ দিয়াছেন। ভাটপাড়াতেও এক ব্রাহ্মণকৃত কন্যা বিবাহ করেন। এই অংশটি পাঠের মাধ্যমে আমরা দেখতে পাই যে পূর্ববর্তী ধারায় আমরা যে ধরনের শব্দ প্রয়োগ রীতি দেখে এসেছি, এই অংশে শব্দ প্রয়োগ পূর্ববর্তী ধারার তুলনায় খানিক সহজ, বুঝতে আমাদের অসুবিধা কম হয়, কিন্তু বিষয়গত বৈচিত্র্যের ভিত্তিতে বাক্য গঠনের রীতির পরিবর্তন এই পত্রিকায় লক্ষণীয়। আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। জ্ঞানান্বেষণ আরম্ভাবধি এ পর্যন্ত যে কেবল গৌড়ীয় ভাষায় চলিতেছি, এইক্ষণে আমাদের বোধ হয় যে তাহার পরিবর্ত করিয়া আগামী সপ্তাহাবধি কেবল গৌড়ীয় এবং ইংল্যান্ডীয় ভাষা প্রকাশ করিব, কেননা যদিও বঙ্গ ভাষাজ্ঞ মহাশয় দিগের কেবল গৌড়ীয় ভাষা পাঠে তৃপ্তি হইতে পারে, তথাপি জ্ঞানান্বেষণ গ্রাহক ইউরোপীয় মহাশয় দিগের মধ্যে অনেকের গৌড়ীয় ভাষাভ্যাসে তাদ্রিক মনোযোগ না থাকাতে তাহাদের উত্তমানুরুক্তি হওয়ার ব্যাঘাত হয়। এই অংশে একটি দীর্ঘ বাক্য গঠনের প্রবণতা লক্ষণীয় এবং এই দীর্ঘ বাক্য গঠন এই অংশের অর্থ বোধগম্যতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। বিদ্যুৎ সাহিনী সভার মুখপত্র হিসেবে এই বিদ্যুৎ সাহিনী পত্রিকা প্রকাশ পায়। এই পত্রিকার সম্পাদক ছিলেন হুতম প্যাঁচার নকশার রচনাকার কালীপ্রসন্ন সিংহ। একটি উদাহরণ আমরা দেখে নেব। দুর্দান্ত রোগাক্রান্ত ব্যক্তিদিগের ক্রীড়া শান্তির নিমিত্ত ঔষধালয়, পিপাসাতুর ব্যক্তিদিগের তৃষ্ণা শান্তির নিমিত্ত পুষ্করিণী খনন ইত্যাদি পরমোপকারজনক কর্মানুষ্ঠান করিয়া দেশোজ্জ্বল করিতে পারে, এই সমস্ত সামান্য বিষয়ে অসমদেশীয় লোকেরা বিস্মিত হইয়া রহিয়াছেন। কালীপ্রসন্ন সিংহের গদ্য শৈলীতে যে সহজ বাক্য গঠনের রীতি আমরা নকশা জাতীয় গদ্যে দেখেছি, এই অংশে সেই ধারা লক্ষণীয় নয়, বরং এই দীর্ঘ বাক্য গঠনের রীতি আমরা এখানে দেখতে পাই। 19 শতকে রক্ষণশীল প্রগতিপন্থী মতামত প্রকাশের পাশাপাশি নারী শিক্ষার পক্ষে বিপক্ষে বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশ লক্ষণীয়। প্রশ্ন জাগতে পারে এই সময় নারী শিক্ষা বা নারী প্রগতি কেন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক একজন যোগ্য সহধর্মিণীর অনুসন্ধান করেছে সবসময়, এবং এই আধুনিক যোগ্য সহধর্মিণী বা সঙ্গিনী তৈরির আদর্শ থেকেই নারী শিক্ষা, নারী স্বাধীনতা, নারী প্রগতি আলোচ্য বিষয় হয়ে ওঠে। এই সময় একটি উল্লেখযোগ্য পত্রিকা উমেশচন্দ্র দত্ত পরিচালিত বামাবোধিনী। এই পত্রিকায় ভাষাজ্ঞান, ভূগোল, ইতিহাস, জীবনচরিত, স্বাস্থ্য রক্ষা নীতি, গৃহচিকিৎসা, শিশুপালন বিষয়ে আলোচনা লক্ষণীয়। এই পত্রিকার মূল উদ্দেশ্যই ছিল মেয়েদের শিক্ষাদান এবং অন্তঃপুরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। এই পত্রিকা রচনার ক্ষেত্রে মূলত সহজ ভাষা ব্যবহারের নীতি অনুসৃত হয়েছে। তার উদাহরণ আমরা বামাবোধিনী পত্রিকার পাতাতেই দেখতে পাই।
যেমন বামাবোধিনীর বিষয়গুলি যত কোমল ও সরল ভাষায় লেখা যায়, আমরা তাহার চেষ্টা ত্রুটি করিব না। কথাবার্তা ও উপন্যাস বা উদাহরণ ছলে অনেক বিষয় সহজে হৃদয়ঙ্গম করিয়া দেওয়া যায়, অতএব অনেক স্থলে সে উপায়ও অবলম্বিত হইবে। অর্থাৎ সহজ সরল ভাষায় পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় সম্পাদকের দ্বারা। আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। স্ত্রী ও পুরুষ উভয়কেই লইয়া জনসমাজ হইয়াছে, অতএব স্ত্রীদের পরিত্যাগ করে কেবল পুরুষদের উন্নতি করিলে তাহাতে জনসমাজের উন্নতি হইবে না। স্ত্রীগণ সকলে বিদ্যাবতী না হইলে এ দেশের কখনোই প্রকৃত মঙ্গল হইবে না, ইহা কজন ব্যক্তির মনে বিশ্বাস হইয়াছে। আমরা দেখতে পাই যে তত্ত্ববোধিনী পত্রিকা বা সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকার ক্ষেত্রে যেমন আমরা দীর্ঘ বাক্য গঠনের রীতি দেখতে পেয়েছিলাম, এই অংশে সহজ ভাষায় মতামত প্রচারের উদ্দেশ্যে সরল বাক্য গঠনের প্রবণতা লক্ষণীয়। এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য পত্রিকা মাসিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার। সহজ সরল ভাষায় বাংলা গদ্য রচনা এবং তার বিকাশই ছিল এই পত্রিকার মূল উদ্দেশ্য। সম্পাদক এই পত্রিকার উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, এই পত্রিকা সাধারণের বিশেষত স্ত্রীলোকের জন্য ছাপা হইতেছে। যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয়, তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবে। বিজ্ঞ পণ্ডিতেরা পড়িতে চান, পড়িবেন, কিন্তু তাহাদিগের নিমিত্ত এই পত্রিকা লিখিত হয় নাই। এই বক্তব্য থেকে এই পত্রিকার উদ্দেশ্য, ভাষা শৈলী সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। আমরা কিছু গদ্যরীতির বৈশিষ্ট্য এখানে দেখে নেব। লোকে কি শ্রাদ্ধের জোরে স্বর্গে যায়? তাহা হইলে কেবল বড় মানুষেরা স্বর্গে যাইত, কারণ তাহাদিগেরই শ্রাদ্ধ বড় ঘটাই হইয়া থাকে। আমরা আরেকটি উদাহরণ দেখব। ধন কিংবা শ্রাদ্ধের জোরে লোকে স্বর্গ গমন করে না। মানবেরা ধনী লোককে সম্মান করিয়া থাকে বটে, কিন্তু ঈশ্বরের সম্মুখে যেমন বড় মানুষ তেমনি গরিব উভয়ই সমান। ধনী হোক বা নির্ধন হোক, তিনি পাপীকে দণ্ড করেন, কেবল পুণ্যবানকে স্বর্গে যাইতে দেন। পূর্ববর্তী ধারার তুলনায় এই মাসিক পত্রিকায় অত্যন্ত সহজ সরল ধারার গদ্যরীতি লক্ষণীয়। সাধারণের বিশেষত অন্তঃপুরবাসিনীদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, সাহিত্য পাঠে আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এবং সহজে জ্ঞান বিতরণের উদ্দেশ্যে সহজ সরল ভাষা অনুসৃত হয়েছে এই পত্রিকায়। পত্রপত্রিকায় বিভিন্ন মতামত প্রকাশের পাশাপাশি সাহিত্য চর্চার প্রাধান্য লক্ষণীয়। আমরা জানি ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে বাংলা গদ্য চর্চার সূত্রপাত ঘটে। এর পরবর্তীকালে ইংরেজ রাজকর্মচারীদের শিক্ষাদানের উদ্দেশ্যে বিভিন্ন বাংলা গদ্য গ্রন্থ রচিত হয়। কিন্তু এই সময় বাংলা গদ্য নির্মাণ পর্বে সংবাদ সাময়িক পত্রের পাতা একটি পরীক্ষাগার হিসেবে প্রতিভাত হয়েছে। দিগদর্শক থেকে শুরু করে আজকের হাল আমলের সংবাদ সাময়িক পত্র বাংলা গদ্যের বিবর্তন ধারার স্মারক বহন করছে। 19 শতকের বিভিন্ন উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকাগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। এই সময়ের একটি উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা সংবাদ প্রভাকর। এটি বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র। সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতি শুক্রবার প্রকাশ পেতে শুরু করে এই পত্রিকাটি। পরবর্তীকালে এটি বারত্রয়িক রূপে, তার পরবর্তীতে 1839 সালে দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশ পায় এই পত্রিকাটি। সংবাদ প্রভাকরের পাতায় দেশ বিদেশের বিভিন্ন সংবাদ ছাড়াও ধর্ম, সমাজ, সাহিত্য বিষয়ক নানা খবর প্রকাশ পেয়েছে এবং সংবাদ প্রভাকরের হাত ধরে সমকালের বহু সাহিত্যিকদের বিকাশ ঘটেছিল। যেমন রাধাকান্ত দেব, জয়গোপাল তর্কালঙ্কার, প্রসন্ন কুমার ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, প্রেমচাঁদ তর্কবাগীশ, গৌরীশঙ্কর তর্কবাগীশ, নবীনচন্দ্র মুখোপাধ্যায়, উমেশচন্দ্র দত্ত প্রমুখ। আমরা এই পর্বের ভাষা ব্যবহারের কিছু দৃষ্টান্ত দেখে নেব। কেবল মৃত মহাত্মা রাজা রামমোহন রায় মহাশয় রচনার এক নতুন সূচনা করিয়া দেশের মুখ উজ্জ্বল করিয়াছেন। ইহার পূর্বে সাধু ভাষায় কিরূপ শব্দ সংযোজন করিতে হয় তাহা বড় বড় পণ্ডিতেরাও জানিতেন না। আমরা আরেকটি উদাহরণ দেখি। ইদানীন্তন বঙ্গভাষা নব যৌবন প্রাপ্ত হইয়াছে। এই সময় যাহারা অনুশীলন কল্পে অনুরাগী হইতেছেন, তাহারা অনায়াসেই অভিপ্রেত বিষয়ে কৃতকার্য হইতে পারিবেন। তাহাতে দেশেরও অশেষ প্রকার উপকারের সম্ভাবনা। সংবাদ প্রভাকরের পাতায় সাধুরীতির গদ্য শৈলী ব্যবহৃত হলেও এই পত্রিকার পাতায় সহজ বাক্য ব্যবহারের নীতি অনুসৃত হয়েছে। সংবাদ প্রভাকরের পরবর্তী সময়ে একটি উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই পত্রিকাটি আত্মপ্রকাশ করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন
উপন্যাস, প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেমন বিষবৃক্ষ, রজনী, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল। প্রবন্ধের মধ্যে ব্যক্তাচার্য, বৃহল্লাঙ্গুল, আমরা বড়লোক, ভারত কলঙ্ক ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি অক্ষয়চন্দ্র সরকার, হরপ্রসাদ শাস্ত্রীদেরও বিভিন্ন লেখা এই পত্রিকায় প্রকাশ পেয়েছে। আমরা বঙ্গদর্শনের লেখার কিছু উদাহরণ, কিছু বৈশিষ্ট্য এই পর্যায়ে দেখে নেব। কাব্যের লক্ষণ যাহাই হোক না কেন, আমাদিগের বিবেচনায় অনেকগুলি গ্রন্থ যাহার প্রতি সচরাচর কাব্য নাম প্রযুক্ত হয় না, তাহাও কাব্য। রামায়ণ, মহাভারত ইতিহাস বলিয়া খ্যাত হইলেও তাহা কাব্য। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলিয়া খ্যাত হইলেও তাহা কাব্য। স্কটের উপন্যাসগুলিকে আমরা উৎকৃষ্ট কাব্য বলিয়া স্বীকার করি। নাটককে আমরা কাব্য মধ্যে গণ্য করি, তাহা বলা বাহুল্য। এই অংশে আমরা দেখতে পাই যে যতিচিহ্ন ব্যবহারের মাধ্যমে একটি দীর্ঘ বাক্য বা জটিল বাক্য গঠন করার চেষ্টা করেছেন লেখক। এই পর্বে মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যশৈলীর নিদর্শনই প্রকাশ পায়। আমরা আরেকটি উদাহরণ দেখে নেব। এই সকল প্রমাণে অনুমান হয় যে ইংরাজ, বাঙালির, হিন্দু, ইউনানির পূর্বপুরুষ এক জাতি। পোকক প্রভৃতি সাহেবরা বলেন যে ভারতবর্ষীয়রাই পূর্বপুরুষ, আমরা তাহা বলিতে পারি না। মূলর প্রভৃতি যাহা বলিয়াছেন তাহাই যথার্থ ও যথেষ্ট। তাহারা বলেন যে আমরা জ্যেষ্ঠ সহোদরের বংশজ। বঙ্গদর্শনের পাতায় আমরা মূলত সাধু গদ্য রীতির বৈশিষ্ট্যই লক্ষ্য করি, এবং এই পর্বে বঙ্কিমী ভাষা শৈলী বা গদ্য শৈলীর নিদর্শন বা প্রবণতাগুলি স্পষ্টতই চোখে পড়ে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নেতৃত্বে এই সময় বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ পায়, যেমন ভারতী, সাধনা, বালক ইত্যাদি। এই পত্রিকাগুলিতে ঠাকুরবাড়ির নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য সংযুক্ত হয়েছিল। ঠাকুরবাড়ির এই পত্রিকাগুলি রবীন্দ্র প্রতিভা প্রকাশের পাশাপাশি স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী চৌধুরানী, কালিদাস রায়, গিরীন্দ্রমোহিনী দাসী, জলধর সেন, দেবেন্দ্রনাথ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, নজরুল ইসলাম, কল্যাণী দে, কৃষ্ণভামিনী, জ্ঞানদানন্দিনী দেবীদের সাহিত্য প্রতিভা প্রকাশের অন্যতম আধার হয়ে উঠেছিল। ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কতকগুলি উল্লেখযোগ্য কাব্য, কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধ প্রকাশ পেয়েছিল। আমরা এই পত্রিকার একটি দৃষ্টান্ত দেখে নেব। দূরব্যাপী নিস্তরঙ্গ সরসী লাজুক উষার রক্তরাগে সূর্যের হেমময় কিরণে সন্ধ্যার স্তরবিন্যাস মেঘমালার প্রতিবিম্বে পূর্ণিমার বিগলিত জ্যোৎস্নাধারায় বিভাসিত হইয়া শৈললক্ষ্মীর বিমল দর্পণের ন্যায় সমস্ত দিনরাত্রি হাস্য করিতেছে। ঘন বৃক্ষ বেষ্টিত অন্ধকার গ্রামটি শৈলমালার বিজন ক্রোড়ে আধারের অবগুণ্ঠন পড়িয়া পৃথিবীর কোলাহল হইতে একাকী লুকাইয়া আছে। এই অংশে আমরা দীর্ঘ বাক্য গঠনের রীতি দেখতে পাই, এবং এই বাক্য গঠনের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য উপমার প্রয়োগ লক্ষণীয়, যা এই বাক্য গঠনের ক্ষেত্রে এক শ্রুতি মাধুর্য তৈরি করেছে। এরপর আমরা বালক এবং সাধনা পত্রিকার প্রকাশ, তাদের চলন, সেখানে প্রকাশিত বিভিন্ন লেখাপত্রগুলি সম্পর্কে স্লাইডগুলিতে দেখতে পাবো। আমরা এরপরে চলে যাব আমাদের শেষ পর্বের আলোচনায়। অন্য ধারার একটি পত্রিকা বিবিধার্থ সংগ্রহ সম্পর্কে আমরা আলোচনা করব। এই পত্রিকায় সাধারণত সহজ সরল ভাষায় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। সমকালের প্রেক্ষিতে বিভিন্ন পত্র পত্রিকা, বইয়ের সমালোচনা প্রকাশ পায় এই গ্রন্থে। এই পত্রিকাটির জনপ্রিয়তা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতে, পথের পাঁচালীতে বিভিন্ন ঘটনার উদাহরণ আমরা দেখতে পাই। যেমন রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে এই বিবিধার্থ সংগ্রহ পাঠের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, চিত হইয়া পড়িয়া নইল তিমি মাছের বিবরণ, কাজী বিচারের কৌতুকজনক গল্প, কৃষ্ণকুমারী উপন্যাস পড়িতে পড়িতে কত ছুটির দিনের মধ্যাহ্ন কাটিয়াছে। আবার আমরা পথের পাঁচালীতেও দেখতে পেয়েছি যে অপু এই বিবিধার্থ সংগ্রহ পড়েই বিভিন্ন অলৌকিক ঘটনা, অলৌকিক সংবাদের খবর পেয়েছে। এই পত্রিকায় বিভিন্ন দেশ বিদেশের কাহিনী, অনুবাদ কাহিনী প্রকাশ পেয়েছে। উদাহরণগুলি আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। আমরা একটি দৃষ্টান্ত দেখে নিই এই পত্রিকার। বাঙ্গালা কবিদের মধ্যে ভারতচন্দ্র রায় প্রণীত কাব্যের বিচার বিশেষ সার্থক বোধ হইতে পারে, কিন্তু ইহা অতি দুরূহ ব্যাপার। রায় গুণাকরের প্রতি লোকের যে প্রকার অনুরাগ ও শ্রদ্ধা, তাহার প্রতি প্রতিবাদ প্রকাশ করিলে লোকে সহজেই বিপক্ষ হইবেন। এই অংশেও আমরা সাধু গদ্য রীতির ব্যবহার দেখতে পাই, তবে গদ্য শৈলী বা ভাষা রীতি সাবলীল এবং সহজ।
এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য পত্রিকা সোমপ্রকাশ। এই পত্রিকাটি মূলত রাজনৈতিক মতামত প্রকাশের উদ্দেশ্যে বিদ্যাসাগর মহাশয়ের পরিকল্পনায় প্রকাশ পায়। এই পত্রিকাটিতেও মূলত সাধু গদ্য রীতির ব্যবহার লক্ষণীয়। আমরা আমাদের এই সামগ্রিক আলোচনার মাধ্যমে 19 শতকের একটি উল্লেখযোগ্য গণমাধ্যম সংবাদ সাময়িকপত্রের ভাষা শৈলী, গদ্য শৈলী, গদ্যের ধারা সম্পর্কে আলোচনা করলাম। আমরা মূলত যে বিষয়গুলি দেখতে চেয়েছি, সংবাদ সাময়িকপত্রে কি সমকালীন ভাষার বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে, নাকি নিজস্ব গদ্য শৈলী, গদ্য রীতি প্রকাশ পেয়েছে। আমরা আলোচনার মাধ্যমে দেখতে পেয়েছি লেখকদের নিজস্ব গদ্য শৈলী যেমন সংবাদ সাময়িকপত্রের ভাষার ক্ষেত্রে প্রভাব ফেলেছে, তেমনি বিষয় বৈচিত্র্য ভাষার গঠনকে প্রভাবিত করেছে। আমাদের আলোচনার ভিত্তিতে কতকগুলি সম্ভাব্য প্রশ্ন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সাময়িক পত্র-পত্রিকা সম্পর্কে এবং তার গদ্য শৈলী সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা আরো যে বইগুলি পড়ে দেখতে পারি। এই সমকালীন আরো অন্যান্য পত্র-পত্রিকা সম্পর্কে জানার জন্য আপনারা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাময়িক পত্র প্রথম এবং দ্বিতীয় খণ্ড বই দুটি দেখতে পারেন। এই বইগুলিতে যেমন আমরা সংবাদ সাময়িক পত্রের উদাহরণ দেখতে পাবেন, তেমনি কালানুক্রমিক পঞ্জি সম্পর্কেও আপনাদের একটি ধারণা তৈরি হবে। আমরা আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।